হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই যে যেখানেই আছেন খুব ভালো আছেন, আর আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে আজকের আমার নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো এটা কোনো ব্লগ ভিডিও হতে যাচ্ছে না, এটা হচ্ছে আমি আমার লাইফের আমার প্রেগনেন্সির সময়কালীন কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করতে চাই, যে আমি আমার প্রেগনেন্সিতে কি আমার প্রবলেমগুলো হয়েছিল। আর প্রেগনেন্সির প্রথম আমি এর আগেও আমার ভিডিও দিয়েছিলাম যে আমার প্রেগনেন্সির কিছু একটা হিস্ট্রি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। তো এরপরে আমি একটা ভিডিও দিয়েছি, সেটা হচ্ছে আমার প্রেগনেন্সির প্রথম 3 মাস আমার কাছে কি ফিল হয়েছিল, আমার কি প্রবলেম হয়েছিল, কি প্রবলেম হয়নি। আর এখন আমি আপনাদের মাঝে শেয়ার করব যে আমার প্রেগনেন্সির লাস্ট 3 মান্থ, ঠিক আছে। তো অবশ্যই যারা নতুন মারা আছে তাদের জন্য তো শুভকামনা রইল, আর অবশ্যই তারা তো খুব এক্সাইটেড থাকো যে প্রেগনেন্সি টাইমে কি হচ্ছে না হচ্ছে এই তথ্যগুলো জানার জন্য। তো যারা আপনারা আমার ভিডিও দেখবেন তো অবশ্যই কিছু না কিছু আপনারা অবশ্যই তথ্য জানতে পারবেন। তো অনেকেই আমার ভিডিও দেখে অনেক পছন্দ করেছো, তো আশা করছি আমার এই ভিডিওটা দেখলেও তোমাদের অনেক ভালো লাগবে। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটার সাথে থাকবা। তো আমি আমার প্রেগনেন্সির লাস্ট 3 মান্থ নিয়ে আজকে কথা বলতে চাই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। তো তোমরা তো জানোই যে প্রেগনেন্সি টাইমে একটা মেয়ের কতটুকু টেনশন আর কতটুকু একটা মেয়ে ডিপ্রেশনে থাকে। তো আমি তো অনেকটা পরিমাণে টেনশনে ছিলাম আর অনেকটা পরিমাণে ডিপ্রেশনে ছিলাম। তো ওই কথাগুলো আজকে তোমাদের মাঝে আমি শেয়ার করতে চাই। আমার প্রথম 3 মাস তো যেমন তেমন কেটেছে, লাস্টের 3 মাস তো আমার জন্য মানে অনেকটাই একটা ভয়ানক টাইম কেটেছে। তো ওই সময়টাই নিয়ে তোমাদের সাথে আমি আজকে ভিডিওটা শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে প্রেগনেন্সি একটা মানে স্টেপ হচ্ছে প্রথম 3 মাস, এরপরে স্টেপ হচ্ছে মাঝের 3 মাস, এরপরে 6 মাস যখন ওভার হয়ে যায় এরপরের 3 মাসটা থাকে মানে ওই স্টেপটাই আলাদা হচ্ছে, ঠিক আছে। তো প্রেগনেন্সি 3টা স্টেপ, ঠিক আছে। তো আমি লাস্টের 3 মাসের নিয়ে কথা বলতে চাই আজকে। সেটা হচ্ছে যে আমার লাস্টের 3 মাস কেমন কেটেছে। আমার লাস্টের 3 মাস তো মানে অনেক ভয়ঙ্কর কেটেছে, ঠিক আছে। আমি অনেক ডিপ্রেশনে ছিলাম। আমি অল্প কোনো কথা বললে, কেউ কিছু বললে আমার মানে আমি রাগান্বিত হয়ে যেতাম বেশি। তারপর আমি টেনশন ফিল করতাম যে আমার ডেলিভারি কিভাবে হবে, আর ওই মুহূর্তটায় কি হবে, কি হতে যাচ্ছে, মানে এইরকম একটা টেনশনে থাকতাম, ঠিক আছে। আর এর মধ্যে কি হইতো যে আমার নর্মাল ডেলিভারি হবে নাকি আমার সিজার হবে, তো এটা নিয়ে আমি একটা টেনশন করতাম। আর আমি আসল কথা যেটা বলতে চাই, আমি কিন্তু প্রাইভেটে দেখাইতাম না, ঠিক আছে। প্রাইভেটে টাকা নেয় বেশি, এটার জন্য না আমি প্রাইভেটে এটার জন্য দেখাইতাম না। আমি প্রাইভেটে দেখাইতাম না এই কারণে যে প্রাইভেটে ওরা কি করে যে প্রেগনেন্সি নর্মালের হওয়ার তারা চেষ্টাই করে না। কারণ আমি দেখছি যে যারাই প্রাইভেটে ডেলিভারি করছে তাদেরই মানে সিজার করা হয়েছে, ঠিক আছে। তো ওই জিনিসটা চিন্তা করে আমি আমার মানে ফ্যামিলি থেকে, বাসা থেকে তারা প্রাইভেটে সাপোর্ট করতো না। আর আমি সরদ্দিতে আমার ডেলিভারি হয়। আর সরদ্দি হসপিটালের কথা আমি যেটা বলতে চাই যে এখানে মানে আমার মানে পুরো ফ্যামিলি যত ডেলিভারি মানে প্রেগনেন্সি আছে সব এই সরদ্দি হসপিটালই করে, ঠিক আছে। এখানে ম্যাম যারা আছেন ওনাদের সাথে আমাদের একটা ভালো একটা মানে পরিচয় আছে, কথাবার্তা হয়। তো এই ব্যাপারটা নিয়ে আমরা একটু জানতাম যে ডেলিভারির জন্য ভালো একটা জায়গা হচ্ছে, সেটা হচ্ছে সরদ্দি হাসপাতাল। তো যার কারণে আর কি আমি সরদ্দি হাসপাতালের একটা কার্ড করি, ঠিক আছে। তো কার্ড করি ঠিকই, কিন্তু আমি কিন্তু ওইখান থেকে কোনো আলট্রাসাউন্ড, তারপরে মানে কোনো প্রকার আমি যতই আলট্রাসাউন্ড করছি না, আমি একটাও আমি সরদ্দি থেকে করিনি, আমি বাহির থেকেই করে নিয়ে গেছি। কিন্তু ওখানে জাস্ট আমি রিপোর্টটা দেখাইছি, ঠিক আছে। আর আরেকটা বিষয় আমি কথা বলতে চাই যে আমার লাস্টের 3 মাসটা আমার জন্য একটু মানে পেরেশানি ছিল, কারণ ওই সময়টাতে না মানে রমজান মাসটা চলে আসছিল, ঠিক আছে। তো আমি রমজান মাস নিয়ে একটা ছিল যেটা যে রমজানে তো মনে করো যে রাস্তাঘাটের অনেক ভিড় থাকে, মানুষজন কেনাকাটা করে। আমার যে ডেটটা দিছিল ওটা হচ্ছে রোজার মধ্যে ডেট দিছিল। তো রোজার মধ্যে তো রাস্তাঘাটে অনেক ভিড় থাকে, যেহেতু আমার বাসা হচ্ছে ডেমরা। তো ডেমরা থেকে আমি ওইখানে সরদ্দি হাসপাতাল যেতে আমার মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা লাগে। তো এই 1.5 ঘন্টার মধ্যে যদি আমার পেন উঠে যায় তখন আমার পক্ষে যাওয়া তো সম্ভব না, কারণ ট্রাফিক জ্যাম যদি থাকে তাহলে তো আরও আগেই সম্ভব না। তো এই জিনিসটা নিয়ে একটু টেনশনে ছিলাম। তো আমরা আবার প্ল্যান করে রাখছিলাম যে যদি এরকম কোনো কিছু হয় তাহলে হয়তো বা আমরা আশেপাশে কোনো হসপিটালে ভালো যেখানে আমি রিপোর্ট করতাম ওইখানে আমি দেখাবো, মানে দেখি নর্মালে হয় কিনা। যদি না হয় কষ্ট করে আমি ওইখানে যাব, ঠিক আছে।
তো বাসা থেকে সবাই বলছিল যে আগে থেকেই আমি ওখানে চলে যাব, যেহেতু আমার ওইখানে আমার খালারা থাকে, তো আমি আগে থেকে ওইখানে যাওয়ার আমার একটা সুযোগ ছিল। কিন্তু তারপর আমি ডেটের জন্য অপেক্ষা করতেছিলাম। আর আরেকটা কথা, লাস্টের 3 মাস যেটা হচ্ছে, আমি প্রথম 3 মাস তো আমি ইন্ডিয়াতে ছিলাম, ওইখানে আমার সব কিছু রিপোর্ট ছিল, সব কিছু ছিল ইন্ডিয়ান। আমি আলট্রাসাউন্ড করে আসছিলাম, ব্লাড টেস্ট সব কিছু আমার ওইখানকার, ঠিক আছে। কিন্তু আমি যখন সরদি হাসপাতালে আমি কার্ড করি, ওনাদের যখন আমি আমার কার্ডের কাগজগুলো দেখাই, তারা একটাও মানে ওগুলোর কোনো কিছুই দেখে নাই, তারা ওগুলো বুঝে না। তারা বলে আমরা এগুলো বুঝি না, এটা একটার কোনো কিছু আমরা দেখবো না, তোমরা এখান থেকে নতুন করে আবার করো। তো আমার কি হয়েছে যে আমার কিন্তু 2 বার করতে হয়েছে সব কিছু, ঠিক আছে। তা আমার আবার এক্সট্রা করে করতে হয়েছে সব কিছু, আবার প্রথম থেকে করতে হয়েছে। তো এটা হচ্ছে আমার একটা প্রবলেম ছিল। আর প্রবলেম হচ্ছে যে আমার ওই যে আমি আগের একটা ভিডিওতে বলছিলাম যে আমার কিন্তু ব্লাড কম ছিল, এই ব্লাড কম নিয়েও আমাদের বাসায় একটু টেনশনে ছিল সবাই, কারণ যেহেতু আমার ব্লাড কম ছিল। আর লাস্টের 3 মান্থ আমাকে যদি বলা যায় যে আমি প্রথম 3 মান্থ তো আমি কিচ্ছু খেতে পারি নাই, মানে যা খাইছি তাই আমার বমি চলে আসছে। লাস্টের 3 মান্থে আমি একটু একটু খেতে পারতাম, তখন আর আমার কোনো খাবারের কোনো প্রবলেম ছিল না। প্রথম 3 মাস তো যদি গরুর মাংস রান্না করতো, ওইটাও আমার নাকে যদি ওইটার গন্ধ যেত তাহলে আমি মানে বমিটিং করে দিতাম। কিন্তু লাস্টের 3 মাসে কিন্তু আমার ওই প্রবলেমটা একদমই হয় নাই, কারণ তখন খাবার দাবার আমার অনেক মানে আমি খেতে পারতাম, আমি প্রচুর খেতে পারছি। লাস্টের 3 মাস মানে আমার যখন 5 মাস হয়ে গেছে, মানে 4 মাসের পরে 5 মাসে পড়ছে, তখন থেকে আমি পুরোপুরি খাবার দাবার খেতে পারতাম, আমার খাবার দাবারে কোনো প্রবলেম হয় নাই। আর আমার অতটা কষ্ট হয়নি। হ্যাঁ, শরীর একটু ব্যথা করতো, যেমন পায়ে একটু ব্যথা করতো, পাটা একটু ফুলে যেত মাঝে মাঝে, কিন্তু এরপর আমি একটু গরম ছ্যাঁক দিতাম, তো গরম ছ্যাঁক দেওয়ার কারণে পাটা ঠিক হয়ে গেছিলো, তো এতটা কোনো প্রবলেম হয় না। কিন্তু পা ফুলে যেত, হালকা হালকা আমার পেন হইতো। আর হালকা হালকা দেখা যেত কি যে ওই টাইমটার মধ্যে আমার হালকা হালকা মানে তলপেটে পেন হওয়ার এই একটা ইয়া ছিল। তো ওই ব্যাপারটা নিয়ে আমি একটু টেনশনে থাকতাম যে জানি না কখন কী করে। তো নার্ভাসনেস তো সব মারই থাকে, যারা নতুন মা হতে যাচ্ছ তারা তো অবশ্যই বুঝো যে একটা প্রেগনেন্সি টাইমে একটা মেয়ে কতটুকু নার্ভাস থাকে। তো আমিও কিন্তু ওইভাবে একটা নার্ভাসনেস ফিল করতাম 24 ঘন্টায়। আর আমি ফিল করতাম রাতের বেলা নিয়ে আমি ভয় পেতাম যে পেনটা যদি রাতে হয় তখন কি করব, কিভাবে যাব, ওই টেনশনটা আমার মাথায় থাকতো। তো যাই হোক বন্ধুরা, আমার প্রথম 3 মাস অনেক কষ্ট হয়েছে, পরে আর কোনো কষ্ট হয়নি, কিন্তু লাস্টের 3 মাস একদম আমি রিল্যাক্স করছি। আর আরেকটা কথা, আমি লাস্টের 3 মাস কিন্তু ভরপুর খাইছি, ঠিক আছে। তখন কিন্তু আমার কোনো মাথা ঘুরায় নাই, তারপর আমার কোনো বমিটিংও ভাব হয়নি, কিচ্ছু হয়নি, মানে আমার আর কোনো প্রবলেমই হয়নি। তো লাস্টের 3 মাস কিন্তু আমি মানে অনেক সহজভাবেই খাইছি, ঠিক আছে, আমার কোনো প্রবলেম হয়নি। হ্যাঁ, আরেকটা কথা যে আমার বেবি নড়াচড়া একটু কম করতো, ঠিক আছে, মানে ও না মানে একদম নড়াচড়া করতোই না। আমি এই জিনিসটা নিয়ে অনেক ভয় পেতাম যে মানে আমার বেবি একদমই নড়াচড়া করতো না, প্রথম থেকে নড়াচড়া একদম ওর কম ছিল। তো ওই জিনিসটা নিয়ে আমি একটু ভয় পেতাম যে নড়াচড়া কম, যেহেতু আমি অনেকেই বলতো যে বেবি লাস্টের 3 মান্থ নাকি অনেক নড়াচড়া করে, কিন্তু আমার বেবি একদমই নড়াচড়া কম করতো। তো আমি সবসময় না ডাক্তার দেখাতাম। তো আমার বাসা থেকে আবার একটা কথা হচ্ছে কি যে বেশিরভাগ নাকি আলট্রাসাউন্ড করাইলে নাকি প্রেগনেন্সির টাইমে একটু প্রবলেম হয়, তো বেশি আলট্রাসাউন্ড করা নাকি ঠিক না। কিন্তু তারপরও দেখা যেত যে আমাকে ডাক্তার বলতো যে তুমি নেক্সট মান্থে আসবা, নেক্সট মান্থে আলট্রাসাউন্ড করাইলে আবার বলতো তুমি নেক্সট মান্থে আসবা। তো এটা নিয়েও একটু টেনশনে ছিলাম যে বেশি আলট্রাসাউন্ড করা উচিত না, কিন্তু তারপর আমাকে বাধ্য করতে হইতো, যেহেতু আমার বেবি একদমই নড়াচড়া কম ছিল। ও একদমই নড়তো না, ধরতে গেলে যে 2 দিন পর 1 দিন পর হালকা একটু নড়া দিত, বাস এতটুকুই, বাস এর বেশি না। তারপর হালকা মানে ওইটা নড়াও আমি কি বলবো জানি না, মানে আমার ফিল হতো না যে মানে আমার বেবি নড়াচড়া করতেছে ঠিক মতন। তো তারপরও ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আর ভমিটিংয়ের ওষুধ খাইছি আমি, প্রচুর ভমিটিংয়ের ওষুধ খাইতাম, কারণ আমার ভমিটিংয়ের প্রবলেম ছিল সবচেয়ে বেশি, আমার ভমিটিংয়ের প্রবলেম ছিল। তো ভমিটিংয়ের ওষুধ আমি বেশি খাইতাম। তো ভমিটিংয়ের ওষুধ খাওয়ার পরে আমার ভমিটিং একদমই হতো না। তো এই ছিল আমার লাস্টের 3 মান্থের প্রেগনেন্সির একটা মানে কি বলবো মানে ছোট্ট একটা কাহিনী, যেটা তোমাদের মাঝে আমি শেয়ার করলাম। একটা মায়েদের জন্য লাস্টের 3 মান্থটা থাকে একদম এক্সাইটেড যে কি হতে যাবে। তো এরপরে আমি যখন হসপিটালে যাওয়ার আমার টাইম হয়, যখন আমাকে ডেট দেয়, যে আমার ডেট দেয় হচ্ছে যে মার্চ এপ্রিলের 15 তারিখের মতন ডেট দেয়, কিন্তু আমার কিন্তু এই টাইমটার মধ্যে কোনো মানে ফিল হয় না আমার। এইটা নিয়ে কি একটা কি যে আমরা একটা টাইম পজিশন করিয়েছিলাম যে আমাদের যে কোনো মুহূর্তে ডক্টরের কাছে যেতে হবে, বাসা থেকে একটা প্ল্যান ছিল। তো আম্মু সবসময় আমাকে জিজ্ঞাসা করতো যে তোমার মানে পেন উঠা মাত্রই তুমি আমাদের বলবা যেন আমরা রেডি থাকতে পারি। তো আমার যখন রাতে পেন হয়
রাতে আমি ঘুমাইছিলাম, আমার একদমই হুঁশ ছিল না, রাতে আমার পেইনটা হয়। তো রাতে যখন পেইন হয় তখন আমি বুঝি নাই, তো না বুঝার কারণে আমি জানতাম না। পর আমার সকাল পার হয়ে যায়, সকালবেলা আম্মুকে বলি যে আমার হালকা হালকা পেইন হইতেছে। তো আম্মু বলে এখন আমাদের ডক্টরের কাছে যাওয়া উচিত, কারণ বলা যায় না, যেহেতু ডেট চলে আসছে যে কোনো মুহূর্তেই মানে পেইনটা যদি আসে, আর এখন রমজান মাস, একটু পরে রাস্তাঘাট সব ভিড় হয়ে যাবে, তোমাকে নিয়ে আমি যেতে পারবো না। তো এই কারণে আমরা কি করছি, সকালবেলায় রওনা হয়ে যাই, আর অর্ধেক রাস্তায় যেতে না যেতে আমার পুরোপুরি পেইনটা শুরু হয়ে যায়। তো এই ছিল আমার একটা কষ্টের ব্যাপার। আর আমার হাজব্যান্ড ছিল না, আর হাজব্যান্ড থাকলে কি একটা ব্যাক সাপোর্ট থাকে, আর আমার কিন্তু ওই সাপোর্টটা ছিল না। একটা মেয়ের একটা প্রেগনেন্সি টাইমে হাজব্যান্ড হচ্ছে মেইন সাপোর্টার, আর হাজব্যান্ডের ভরসাটাই থাকে বেশি, হাজব্যান্ডের হাতটাই বেশি প্রয়োজন থাকে প্রেগনেন্সির টাইমে। কিন্তু আমার ভাগ্যক্রম ওইটা ছিল না, কিন্তু তারপর ওইটার জন্য একটু আফসোস লাগে যে প্রত্যেকটা মেয়ের একটা হাজব্যান্ডের ব্যাক সাপোর্ট থাকা দরকার প্রেগনেন্সির টাইমে, কিন্তু আমার ওইটা ছিল না। তো ওই জিনিসটা আমার একটু কষ্ট লাগতো, কিন্তু তারপর কি করব, যেহেতু নেই, বাধ্য, তো কিছু করার নেই। তো তারপর আল্লাহর রহমতে মাশাআল্লাহ সব দিক দিয়ে ঠিক হয়েছে। যাই হোক, এইভাবেই মানে আমার প্রেগনেন্সির থার্ড মান্থটা চলে যায় যেমন তেমন করে। তো এই ছিল আমার প্রেগনেন্সির একটা স্টোরি, যা তোমাদের মাঝে আমি শেয়ার করলাম। তো অবশ্যই নতুন মায়েদের জন্য অনেক উপকারে আসবে। তোমরা অবশ্যই সাহস রাখবা মনের মধ্যে, তোমাদেরও কোনো ভয় নাই কা। আর আল্লাহ তাআলা তো আছেই সাথ দেওয়ার জন্য, যেহেতু কষ্ট উনি দিছে, কষ্টটা সারারও উনি রহমত করবে। তো যাই হোক বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমার এই ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবা। তো আজকের মতন আল্লাহ হাফেজ।